নমস্কার বন্ধুরা, আজকে 16ই নভেম্বর 2024 সন্ধেবেলা, বার শনিবার। আজকে আবার প্রায় এক সপ্তাহের বেশি সময় পর আপনাদের সাথে কথা বলছি। এখন জীবনটা আবার আস্তে 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 আগের জীবনের মধ্যে স্ট্রিম লাইনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। তো আমাদের প্রায় 100 দিন হয়ে গেল, জানেন। 9 অগস্ট থেকে ধরলে আজকে হচ্ছে ঠিক 100তম দিন, এবং 100তম দিনের একটা অনুষ্ঠান যেটা চলছে। 100 দিন বিচারের বাণী নীরবে কেঁদে চলেছে। তাই 100 মিনিট নীরবতা পালন, 100টি মোমবাতি, 100টি বাইক, 100টি মশাল নিয়ে হাঁটা এবং 100টা জায়গায় প্রতিবাদ কর্মসূচি বা বলা যায় নবজাগরণ কর্মসূচি। আমাকে আজকাল সবাই বিভিন্নভাবে প্রশ্ন করছেন, যখনই তারা আসছেন আমাকে দেখাতে, যারা আমার ফেসবুক ফলো করেন, ফেসবুক ফ্রেন্ডস, বা যারা এমনিও আমাকে অনশন মঞ্চে দেখেছেন বিভিন্ন সময়, তারা আমাকে জিজ্ঞেস করছেন, ডাক্তারবাবু আন্দোলনে কি হলো? আন্দোলন থেকে যা পাওয়ার আমরা পেয়ে নেব। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের যে দুটো দাবি, 10টি দাবিকে আমি 2 দাবিতে ভাগ করেছি আমার মতো করে। তার মধ্যে প্রথম দাবিটা অভয়ার বিচার, সেটা যেন সঠিক বিচার হয়। আর 2 নম্বর দাবিটার মধ্যে 9টা দাবি আরো রয়েছে, যে আর কেউ যেন হাসপাতালে অভয়া না হয়। কিন্তু মাঝে মাঝে না আমিও কেমন একটা হতাশ হয়ে পড়ছি। কেন জানেন তো? তার কারণ আমি দেখছি এখন পাড়ায় পাড়ায় অভয়া বা অভয়ার মতো ইনসিডেন্ট ঘটে চলেছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, জানেন তো। আপনি ভাবুন, অগাস্ট থেকে ঘটে চলা কিছু কিছু ঘটনা যদি আমরা এক করি, প্রায় 20টি মেয়ের, শিশুর, মহিলার ধর্ষণ এবং খুন ঘটে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আমি না ঠিক ভারতবর্ষকে এখন ভাবতে পারছি না। আমি তো পশ্চিমবঙ্গের মানুষ। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে যেগুলো দেখছি, তাতে সবাই বলছে কেন উত্তরপ্রদেশে তো এরকম অনেক হচ্ছে, আকছার হচ্ছে, কেন মধ্যপ্রদেশে তো হয়েছে। আমি না ঠিক মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশকে না পশ্চিমবঙ্গের মতো ভাবতে পারি না। কারণ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের একটা বড় ডিফারেন্স রয়েছে। ওগুলো তো গো বলয়, ওখানে মানুষ ধর্ম আর জাতের ভিত্তিতে বড্ড মাতামাতি করে। আমাদের পশ্চিমবঙ্গে যেটা ছিল না। ইদানিং আমদানি হচ্ছে, ইদানিং রাজনৈতিক কারণে আমদানি হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ কোনোদিন কিন্তু জাতপাত ধর্মের ভিত্তিতে এইভাবে মারামারি বা মাস কিলিং বা ওই যেটাকে বলে ওই দুটি ভিন্ন জাতের মধ্যে বিবাহ হলে যেটা বলে মার্সি কিলিং, হ্যাঁ, বা মার্সি কিলিং না, সরি ভুল বললাম, ওই অনার কিলিং, মার্সি কিলিং এরকম একটা কিছু বলা হয় আর কি। মানে অন্য জাতের বিবাহ করেছে বলে বাড়ির লোকজনই তাকে মেরে দিল। এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। যেমন ছিল না যে নিচু জাতের লোক, দলিত জাতের লোক, তাদের আমি মানে রাস্তার ছায়া মারাবো না, তাদেরকে আমি ঘরে ঢুকতে দেবো না, তাদের হাতে খাবার খাবো না। সেই পুলিশ যদি ইন্সপেক্টর হয়ে আমি এমএলএ ব্রাহ্মণ তার বাড়িতে যাই, আমার জুতো খুলে ঢুকতে হবে, অনেক সময় ঢোকার এন্ট্রি পর্যন্ত পাবো না। এই জিনিসটা কিন্তু কোনোদিন আমরা পশ্চিমবঙ্গে দেখিনি। পশ্চিমবঙ্গে আমাদের বাড়িতে যে কাজের লোক কাজ করছে, বা যার দোকানে গিয়ে আমি খাবার কিনছি, বা যার রিক্সা করে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে, কোনোদিন ভাবতাম না তার নাম কি, তার জাত কি, বা সে কোন উচ্চ বর্ণ বা নিম্ন বর্ণের প্রতিনিধি। আমরা কোনোদিন ভাবিনি। পশ্চিমবঙ্গের একটি মানুষও কোনোদিন ভাবে না। আমাদের মধ্যে একটা শিক্ষা দিয়ে একটা জিনিস জাজ করার প্রবণতা চিরকাল ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে জিনিসটা দিনের পর দিন দেখছি, সেখানে পশ্চিমবঙ্গের সাথে আমি গুজরাট, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের কম্পেয়ার করতে পারবো না। আমাকে ক্ষমা করে দেবেন রাজনীতির মানুষরা। আমি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে একটা আলাদা সম্মানের জায়গায় দেখি, সরি, এবং সেই সঙ্গে আমি নিজেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই জায়গা থেকে গর্ববোধ করি যে আমিও আর 5টা পশ্চিমবঙ্গবাসীর মতো এইগুলো নিয়ে এতটা মাতামাতি করি না, এবং আমার এগুলো হয় না। আজকে একটা শুট আউট হয়েছে 15 তারিখে। একজন
জনপ্রতিনিধি, তিনি পৌর প্রতিনিধি কাউন্সিলর, তাকে তিনি বসে আছেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন স্কুটি থেকে নেমে একদম অলমোস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, মানে একদম বুকের কাছে গিয়ে গুলি করলো। গুলিটা কোনো কারণে ফায়ার হয়নি, আটকে গেছিল। তখন সে দ্রুত দৌড়ে আবার বাইকে উঠে চলে গেল। ভরা কলকাতার মাঝে সন্ধেবেলায়। এটা কিন্তু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে হতো কিনা জানি না, হয়তো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখিনি। যেমন দেখিনি এই ব্যারাকপুর অঞ্চলে যেরকম হয়, একজন বিরিয়ানির দোকানে একবার বন্দুক চলেছিল, গুলি চলেছিল। এখনো মাঝে মাঝে ভাটপাড়া আর এতে পানিহাটি এই সমস্ত এলাকায় আমাদের অভয়া ওই এলাকাতেই থাকতো, সোদপুরের বাসিন্দা। ওখানে মাঝে মাঝেই বোমা পড়ছে, গুলি পড়ছে, গুলি চলছে, হয় শাসক দলের নয় বিরোধী দলের, নইলে শাসক দলের মধ্যেই দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলেছে। এখানেও নাকি শুনলাম 107, 108 দুটি ওয়ার্ড, এদের মধ্যে বচসা লেগেই থাকতো। এবং এই এক সময় এই ভদ্রলোক, এনার নাম আবার একজন প্রাক্তন সিপিএম এর বড় লিডারের সঙ্গে ম্যাচ করে। তিনি মিদনাপুরের লিডার ছিলেন, তিনি নাকি ওই পাঁশকুড়া গড়বেতা এই সমস্ত কাণ্ড করেছিলেন। তার নামের সাথে একদম হুবহু মিলে যায় তার নাম, কিন্তু তিনি নন, কারণ তার এখন আর ক্ষমতা নেই। তিনি তো বামফ্রন্টের লোক ছিলেন, তিনি চলে গেছেন। এবং ইনি হচ্ছেন বর্তমান কাউন্সিলর, তাও বর্তমান শাসক দলের। সেখানে একটা অদ্ভুত অবাক লাগছে যে মানুষের নিরাপত্তা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে আমরা অভয়ার নিরাপত্তা বা আমাদের ডাক্তারদের নিরাপত্তা নিয়ে এত কথা বলছি, ভাবছি এবং তার জন্য আন্দোলন করে যাচ্ছি যে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, এখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না, পার্মানেন্ট পুলিশ পোস্টিং করতে হবে, নিরপেক্ষ নির্বাচন হতে হবে, নিরপেক্ষ ইউনিয়নগুলো মেডিকেল কলেজে শুরু করতে হবে, বদলির ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে, ছাত্রদের পাশ করা পরীক্ষা সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। এই জিনিসটা যেখানে বলছি, সেখানে পাড়ার মধ্যে কাউন্সিলরের বাড়ির কাছে বা এমন জায়গায় যেটা একদম পপুলার এরিয়া, সেখানে এত মানুষ রয়েছে, সেখানে তার সামনে বাইক থেকে নেমে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করার চেষ্টা করে চলে যাওয়া হচ্ছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ মানে খুব কাছে থেকে আর কি চলে যাওয়া হচ্ছে। ভাবা যায় আমরা কি সিকিউরিটি নিয়ে এই সরকারের কাছে দাবি তুলবো বলতে পারেন? আমি ভাববো বা আমি বলবো আমার জুনিয়র বন্ধুদের, আমার ভাই বোনেদের। এর আগের দিন শুধু ভাই বলেছিলাম বলে একজন আমার শ্রোতা উনি অবজেকশন তুলেছিলেন, একদম সঠিক অবজেকশন তুলেছিলেন। ম্যাডাম, আপনাকে আমি ওখানেও লিখেছি, আমি এখানেও বলছি, আমি খুব দুঃখিত। আমার সত্যি ভাই 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 বলা উচিত হয়নি, কারণ ভাই এবং বোন দুজনেই, এবং দিদি, ভাই বোন দিদি দাদা, এরা সবাই একইভাবে আমার কাছে ইম্পর্টেন্ট, একইভাবে আন্দোলন করছে, হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চলছে আমাদের। আমার সত্যি শুধু ভাই বলাটা অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করে দেবেন। তো আমাদের যে ভাই বোনেরা যে আন্দোলন করছে এবং যে বিষয় নিয়ে আন্দোলন করছে, তাতে আমার বলতে ইচ্ছা করছে তাদের যে তোমরা একটু তোমাদের দাবিগুলো নিয়ে ভাবো। আমার মনে হয় বড্ড বেশি দাবি করে ফেলছো এই সরকারের কাছে। তার কারণ এই সরকার তোমাদের নিরাপত্তা দিতে পারবে না, তারা নিজেদের কাউন্সিলরের নিরাপত্তা দিতে পারছে না। এদের কাছে নিরাপত্তা চাওয়া মানে অরণ্যে রোদন করা, বরং তোমাকে এসে একটা গুলি করে দিয়ে চলে যেতে পারে এদেরই শাসক দলের কেউ, এবং তাদের কোনো সাজা হবে না। বিশ্বাস করো, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার পিছনেও আলটিমেটলি হয়তো বেরোবে আরেকটি শাসক দলের আরেকটু প্রভাবশালী নেতার নির্দেশে এই কাজটা করা হয়েছে। মুঙ্গেরের বন্দুক এসছে তাই বিহারের দোষ? আরে মুঙ্গেরে কি আজকে থেকে কাটা বন্দুক তৈরি হচ্ছে? কাটার ফ্যাক্টরি মুঙ্গের, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে আছে, সেটা কি কেউ জানে না? এতগুলো ওয়েব সিরিজ হয়ে গেল এই সমস্ত নিয়ে। এই রাজ্যগুলোর সাথে তো পশ্চিমবঙ্গের তুলনা করা যায় না। পশ্চিমবঙ্গে কোনোদিন এত গোলা বারুদ গুলি গালা এগুলো কোনোদিন থাকতো না, তৈরিও হয়নি। এবং তার কারণ ছিল রীতিমতো বর্ডারে চেকিং এবং প্রচন্ড প্রচন্ড ভালো এবং বুদ্ধিমান, যাকে বলে ইনভেস্টিগেশন বা কি বলবো, আন্ডারগ্রাউন্ড যে কভারের যে সোর্স থাকে ইনফরমেশনের, প্রচন্ড ভালো ইনফরমেশন সোর্স ছিল কলকাতা পুলিশের এবং পশ্চিমবঙ্গ পুলিশের। তারা কোথাও থেকে যদি বোমার মেটেরিয়াল আসছে, বন্দুক আসছে, গুলি আসছে, তারা সেগুলো খবর পেয়ে যেত। তাদের ইনফরমার ছিল, তাদের ইনফরমেশন ছিল, তাদের নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্ক থেকে ধরে নিতে পারতো। আজকে মাননীয়
মেয়র তথা মন্ত্রী তিনি রীতিমতো হুমকি ছলে বলছেন পুলিশ এবার অ্যাকশন নাও। মুখ্যমন্ত্রীর কথা শোনো, তোমরা মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন ফলো করছো না। আরে উনি কি ভুলে যাচ্ছেন যে মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী একই? তাহলে উনি কি মুখ্যমন্ত্রীর কথা বলে পুলিশ মন্ত্রীকে থ্রেট দিচ্ছেন, নাকি উনি বিরোধী দলনেতাদের মতো বলবেন এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই? যেটা ঘটেছিল যেবারে মাননীয় মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেল, সেই সময় বলেছিলেন একজন বিরোধী দলনেতা, বেশ হাসি পেয়েছিল, যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষার জন্য যে ব্যর্থ সেই পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই, আমরা পদত্যাগ করতে হবে তাকে। যে মুখ্যমন্ত্রীর মতো মানুষের যে নিরাপত্তা রক্ষা করতে পারে না সেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। তো মাননীয় মেয়র সাহেব আজকে প্রায় সেরকমই কথা বললেন, যেরকম উনি এর আগের দিন প্রথমে সন্দেশখালিতে একজন মহিলাকে মাল বলে ফেললেন, তারপর বললেন যে না সবাই আমার কাছে মহিলা, আমার মা মহিলা, আমার মেয়ে মহিলা, আমার মিসেস মহিলা, আমার দলনেত্রী মহিলা, আমি মহিলাদের সম্মান করি। মহিলা যেন এনারা ছিলেন না কোনোদিন। যাই হোক, তো জানি না মানে কিছু মানুষের বোধহয় একটু মস্তিষ্ক বিকৃতি বা একটু ঘেঁটে ফেলছেন তারা, আমার মনে হয় মাঝে মাঝে, যে মানে এই পরিস্থিতিতে মানে এতটা পরিস্থিতি তো খারাপ হয়ে যাবে বোধহয় কেউ আশা করেনি। মানে যারা খারাপ হওয়ার পিছনে ডিরেক্টলি ইনডিরেক্টলি ভাবে রয়েছেন, হ্যাঁ, এক সময় তো শাসক যন্ত্রকে হাতে নেওয়ার জন্য এনারা তো ডিরেক্টলি ইনডিরেক্টলি পুলিশকে ব্যবহার করেছেন। আজও যে ইলেকশনগুলো হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন সময় পুলিশকে হাতিয়ার করেই তো সমাজ বিরোধীদের ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে। আগে একটা সময় ছিল যখন ইলেকশনের আগে আগে সমস্ত সমাজ বিরোধীদের জেলে ঢুকিয়ে দেওয়া হতো, তারপর আবার ইলেকশন হয়ে যাওয়ার পর বের করা হতো। প্রায় 20-25 দিন আগে এটা করা হতো, এখন হয় কিনা জানি না আমি। কিন্তু যাই হোক, সমাজ বিরোধীর বারবারন্ত এবং তার সাথে সমাজ বিরোধীদের হাতে অস্ত্র, তারও বারবারন্ত কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে যে প্রতি পাড়ায় পাড়ায় নিরাপত্তার অভাব তৈরি হচ্ছে, সুতরাং আমাদের বোধহয় এখন আর কিছু বলা সাজে না, সত্যি আন্দোলন বন্ধ করে দেওয়া উচিত। যেখানে একটা পাড়ায় একটা পাড়া প্রতিনিধি পৌর পিতা তিনি সিকিওর নন, তিনি সুরক্ষিত নন, সেখানে আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষাটা কিভাবে আশা করবো? এটা তো আমাদের বড্ড আশা হয়ে যাচ্ছে, প্রচুর চেয়ে ফেলছি আমরা। আর একটা জিনিস প্রচন্ডভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টাকা। সেই টাকা গোনার কালচার যেটা শুরু হয়েছিল মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তার প্রেমিকা বা বান্ধবী তার বাড়ি থেকে পাওয়া সেই টাকা নিয়ে, সেই টাকা গুনেই চলেছে লোকজন। আজকেও ইডির তল্লাশি হচ্ছে, আজকেও নাকি 9 কোটি টাকা পাওয়া গেছে। ভাবা যায়, কোটি কোটি টাকা যেন মুড়ি মুরগির মতো এদিক ওদিক। আবার এই পার্টিকুলার লটারি প্রায় 350 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে একটা দলকে। এই পার্টিকুলার লটারি যে সংবাদ মাধ্যমে 24 ঘন্টার যে নিউজ চ্যানেল, যেখানে 24 ঘন্টা নিউজ চালানো হয়, আমি 24 ঘন্টা বলে একটা বিশেষ নিউজ চ্যানেলকে বলছি না, আমি বলছি 24 ঘন্টার যে নিউজ চ্যানেলগুলো, সেখানেও এই পার্টিকুলার লটারি এজেন্সির একটা সময় রোজ প্রতিটা ব্রেকের মধ্যে অ্যাড চলতো, এবং তারা যারা অ্যাড করতেন তারা সব নাম করা অভিনেতা অভিনেত্রী। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকায়। অ্যাডগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। যে মানুষটা অ্যাড করতেন সেই মানুষটা কিন্তু আমাদের আন্দোলনে, আমাদের ফোর ফ্রন্টে আমাদের সাপোর্ট করে গেছেন। কি বলি বলুন তো, দোষটা কার? এবার যে কেউ বলতে পারে, এই পার্টিকুলার সংবাদ মাধ্যমের কর্তারা বলতে পারেন, যে ভদ্রলোক অভিনয় করেছেন তিনিও বলতে পারেন যে আমরা তো প্রফেশনাল, আমাদেরকে ওরা করতে বলেছে, আমরা এই কাজটা করে থাকি, এটা আমাদের রুটি রুজি। যেমন সংবাদ মাধ্যমে যে টাকা আসবে সেটা তো অ্যাডভার্টাইজমেন্ট থেকে আসে, সুতরাং কোথায় কে মাধ্যমিকে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, তাকে দিয়ে বই বিক্রির যে অ্যাড, সেটাও যেমন আমাদের করতে হবে, তেমনি এই লটারি এজেন্সিরও অ্যাড আমাদের করতে হবে, কারণ এরা আমাদের পয়সা দেয়। তেমনি যিনি অভিনেতা তিনিও বলতে পারেন যে এটা তো আমার প্রফেশন,
আমাকে তো অ্যাড করতে হয়। কিন্তু এখানে প্রশ্ন আসে, যদি এইটাই প্রফেশন হয় এবং এই ব্যাপারটা দিয়ে যদি আমরা সমস্ত কিছু ঢেকে দিতে পারি, তাহলে আমরা মুঙ্গেরের কাটা বন্দুকের অ্যাড করছি না কেন? সেখানে আমাদের আটকানো উচিত। বা অ্যালকোহলের অ্যাড করছি না কেন? এই যে বিভিন্ন অ্যালকোহলের অ্যাড বিভিন্ন সিনেমার মাঝে মাঝে ব্রেকে দেখা যায়, কিন্তু সাধারণত সংবাদ মাধ্যমের নিউজ চ্যানেলগুলোতে অন্তত মদ্যপান, ধূমপান এগুলোর অ্যাড দেখা যায় না। তো সেটা করতেই বা আপত্তি কিসের? সেটাও তো পয়সা দেবে এবং আর্থিক কারণেই করছেন। তো আর্থিক কারণে আমি যেটা করছি প্রত্যেকটাকে অ্যালাউ করব। বা যেমন ধরুন 5 জন বিখ্যাত অ্যাক্টর, একজনের বয়স আজকে 84 বছর, যিনি হয়তো ভারতবর্ষের সর্বকালের সেরা অভিনেতা হিসেবে চিহ্নিত হবেন। আমি নাম বলছি না, আপনারা জানেন। 3 জন নায়ক একসাথে, তার সাথে আরো একজন আলাদা করে করেন এই বড় অভিনেতার সাথে, বড় বয়স্ক অভিনেতার সাথে, সবাই মিলে মানে এরকম 2টি জর্দার তামাকের প্রোডাক্টের অ্যাড করেন। তো তাদের কি কোনো রেসপন্সিবিলিটি বর্তায় না? অ্যাড দিচ্ছে, করা যাবে। এই নৈতিকতার জায়গাটা কি বলাটা খুব অন্যায় করছি জানি না আমি। আমার তো মনে হয় যে আজকে সময় এসেছে যে এই জিনিসগুলো ভাবা। তার মূল কারণ হচ্ছে আজকে এটা দেখবে কারা, মানে কি পারপাসে দেখানো হচ্ছে? প্রমোশনের জন্য তো। জর্দা, গুটখা এগুলো যাতে বেশি বিক্রি হয় সেটার জন্যই তো এগুলো দেখানো হচ্ছে অ্যাডে, সিনেমার মাঝখানে বা খবরের মাঝখানে। বা ওই যে বইগুলো বিক্রি হবে সেই জন্য তো। বা এই লটারির টিকিট লোকে কিনবে, কিনে কোটিপতি হবে সেই জন্য তো। তো এটা মনে হচ্ছে না যে মানুষকে আমরা মিসগাইড করছি? আমি কাউকে একটা মাদক দ্রব্য খেতে বলছি যেটা ক্যান্সারের কারণ, আমি সেই জিনিস করতে বলছি যেখানে প্রচুর কালো টাকা সাদা হয়ে যাচ্ছে। আমার কি নৈতিক রেসপন্সিবিলিটি বর্তায় না এখানে যে শুধু পয়সা পাবো করে নেবো? আর যদি সেটা যদি না বর্তায় তাহলে বন্দুকের অ্যাডেই বা কেন আটকাবেন? বন্দুক, পিস্তল, স্টেন গান, মেশিন গান, লিগাল ইললিগাল সমস্ত অ্যাড করুন। কারণ ওগুলো তো মানুষের আজকে বেশি দরকার হচ্ছে মনে হচ্ছে। আজকে তো প্রত্যেকের পার্সোনাল প্রোটেকশনের জন্য নিজের বাড়িতে বন্দুক রাখতে হবে, কারণ পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই। কাউন্সিলরকে তারা প্রোটেক্ট করতে পারছে, তারা সাধারণ মানুষকে কিভাবে প্রোটেক্ট করবে? ইউপিতে মনে আছে আমার এক বন্ধু ছিলেন, ডক্টর মনীষ তিওয়ারি। সে গোরখপুরে প্র্যাকটিস করে। তার ড্রয়ারে বন্দুক থাকে। তার কাছে এসে একজন যখন পেশেন্ট দেখাতে আসে, সে টেবিলে বন্দুক রাখে, ও ড্রয়ার থেকে বের করে টেবিলে বন্দুক রাখে। তারপর রুগী আর ডাক্তারের মধ্যে ডিসকাশন শুরু হয়। ভাবতে পারেন, রুগী আর ডাক্তারের মধ্যে ডিসকাশন শুরু হচ্ছে, সামনে দুটো বন্দুক রাখা, দুপক্ষের। এও বডিগার্ড নিয়ে ঘুরছে, ও বডিগার্ড নিয়ে ঘুরছে। এটাও অবস্থা হলে বিশ্বাস করুন আমি ডাক্তারি করতাম না। এই সিচুয়েশনে ডাক্তারি করার থেকে মরে যাওয়া ভালো, গুলি খেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু এই জিনিসের প্রায় কাছাকাছি জিনিসের মধ্যেই তো আমরা রয়েছি এখন। আজকে এখানে ফায়ারিং হচ্ছে, কালকে ওখানে ফায়ারিং হচ্ছে, পরশুদিন শিয়ালদাতে অতগুলো আর্ম অ্যামিনিশন পাওয়া গেল বৈঠকখানা রোডে। আমাদের বৈঠকখানা রোডে বিশ্বাস করুন একটা বিরাট নস্টালজিক লাইফ কেটেছে মেডিকেল কলেজের ছাত্র হিসেবে। আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে জগৎ সিনেমার পাশ দিয়ে বাস ধরতাম। আর ওখানে যাওয়ার পথে পুটিরামের রাধাবল্লভী, আর যদি একটু বেশি পয়সা থাকতো প্যারামাউন্টের শরবত, আর আরেকটু এগিয়ে বিকেলের দিকে বিশেষ করে যখন ইভিনিং ডিউটি থাকতো সেই সময় ওই মাতারার চপ। বিশ্বাস করুন ওই রাস্তাটা না আমাদের কাছে একটা মানে আজও গাড়ি থেকে নেমে ওই রাস্তাটা হাঁটতে ইচ্ছা করে। এই যখন এই কলেজ স্কোয়ার থেকে যে মিছিল যে আমরা গেছিলাম ধর্মতলা অবধি, আমরা সব ওই শিয়ালদায় নেমে যেতাম, গাড়িটাকে শিয়ালদায় পার করে কাছাকাছি পার করে ওই রাস্তাটা হেঁটে যাওয়া, জাস্ট টু থিঙ্ক অ্যাবাউট অর রিলেট উইথ আওয়ার নস্টালজিয়া। বৈঠকখানা রোডে এমনই একটা জায়গা ছিল, প্রতিটা জেরক্সের দোকান ওখানে, প্রতিটা ছোটোখাটো প্রিন্ট আউট, নিজের স্ট্যাম্প, সমস্ত কিছু ওই বৈঠকখানা রোডে যেতাম। আমার আজ পর্যন্ত যতবার প্রেসক্রিপশন প্যাড ছাপা হয়েছে অ্যাপোলো, মানে আমি যে বেসরকারি হাসপাতালে কাজ করি সেই হাসপাতালের প্যাড ছাড়া, ওটা তো বৈঠকখানা রোড থেকে ছাপানো। আমার ভিজিটিং কার্ড জীবনে প্রথম ভিজিটিং কার্ড বৈঠকখানা থেকে ছাপানো।
বৈঠকখানার সাথে আমরা বিরাট নস্টালজিয়া রয়েছে। আর সেই বৈঠকখানা রোডে ওখানে বন্দুক পাওয়া যাচ্ছে, ভাবা যায়? বিশ্বাস করুন ভাবতে পারি না, বিশ্বাস করুন ভাবতে পারি না, কষ্ট হয় ভাবতে। এ আমার কলকাতায়, আমার সেই কলকাতা যে কলকাতায় রাত 2টোর সময় পর্যন্ত বাইরে বেরিয়ে আমরা ডিমের অমলেট খেতাম। যেদিনকে নাইট ডিউটি থাকতো, খিদে পেয়েছে 2:30-এর সময়, দুজন নাইট ডিউটি করতে করতে বাইরে বেরোলাম মেডিকেল কলেজের, ওখানে রাত্রিবেলাও কোনো মাসি বা কোনো কাকু বসে ওখানে ডিমের চপ ভাজছেন বা ডিমের অমলেট ভেজে দিচ্ছেন বা পাউরুটি সেঁকে দিচ্ছেন, রুগীরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, খেয়ে আবার ডিউটিতে চলে আসছি। রাস্তার চপ, রাস্তার পাউরুটি অসাধারণ খেতে লাগতো। খিদের পেটে রাত 2টোর সময় মনে হতো অমৃত খাচ্ছি। জীবনে কোনদিন পেট খারাপ হয়নি, বিশ্বাস করুন। ওসব খেয়ে ডাক্তার হয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, আজ পেট খারাপ হবে কিনা জানি না, তখন হয়নি আমাদের। তো এই সব জায়গাগুলো যদি আজকে এমন সিচুয়েশনে হয়ে যায় যেখানে রাতে দিনে বেরোতে মানুষের ভয় করবে, যখন তখন যে কেউ, হয়তো আমরা শাসক দলের টার্গেটেড পার্সন নই বা বিরোধী দলের টার্গেটেড পলিটিক্যাল লিডার নই যে দেখা মাত্র গুলি বা তার পিছনে প্রচুর শত্রুতা জড়িয়ে আছে, সে অনেক অন্যায় কাজ করেছে বা অন্যায় কাজ করতে দেয়নি, দুটোই হতে পারে, তাই তাকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকলে তো আমার গুলিটা লাগার চান্স রয়েছে। যেরকম ভদ্রলোক ফসকালের আজকে পাশে একজন মহিলা বসেছিলেন, তিনি উঠে সাইড হয়ে চলে গেলেন, ওই মহিলার লাগার তো 100% চান্স ছিল, বা ওনাকে মেরে হয়তো ওই একই বন্ধুকে তাকেও টার্গেট করা হতো যাতে 2-3 জন মরে যায় একসাথে। এ আমরা কোন রাজ্যে বাস করছি? আর পুলিশ মন্ত্রীকে মানে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুলিশকে সচেতন হতে, এই কথাটা বলছেন মাননীয় মেয়র, যেখানে পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে একই। এবার জানি না মাননীয় মেয়র উনি কি বলবেন, কি জাস্টিফিকেশন দেবেন ওনার এই বক্তব্যের, আমার জানা নেই। উনি কোন পুলিশকে উদ্দেশ্য করলেন, সেই পুলিশের শীর্ষকর্তা অ্যাকচুয়ালি কে, কর্তৃ অ্যাকচুয়ালি, সেটা উনি কি জাস্টিফিকেশন দেবেন। আগের বারে সন্দেশখালির মতো আবার হয়তো উনি একটু ঘেঁটে ফেলবেন। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে আমরা চাইছি অভয়ার বিচার, বিরাট চেয়ে ফেলছি, বুঝলেন তো। বিশ্বাস করুন আমাদের চাওয়ার কোনো শেষ নেই। ডাক্তারদের ডিমান্ড প্রচন্ড বেশি হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে। কি না, একটা মেয়ে যে তার কর্মস্থলে 36 ঘন্টা কাজের পর শান্তিতে শুতে যাওয়ার চেষ্টা করার সময় ধর্ষিত এবং খুন হয়েছে নৃশংসভাবে, এর বেশি আমরা জানি না। সেই মেয়েটির বিচার চাওয়াটা আজকে পশ্চিমবঙ্গে বিরাট একটা চাওয়া হয়ে যাচ্ছে। যেখানে কাউন্সিলরের উপর গুলি করছে সেখানে তুমি বিচার চাইছো? যেখানে দুবেলা বোমা পড়ছে, যেখানে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার বেরোচ্ছে, যেখানে একজন কাউন্সিলর, এই যেটা বারাসাতে ঘটেছে, একজন কাউন্সিলর একজনকে অপহরণ করে নিজের একটা নতুন ফ্ল্যাটে রেখে দিয়েছিল ত্রিপুরার একজন ব্যবসায়ীকে, সেসব তো পুরো ঝামাচাপা পড়ে গেল। সেটা যে কি হলো কেউ জানে না। শাসক দলের কোন লোক ডিরেক্টলি ইনডিরেক্টলি হলেই সেখানে ধামাচাপা দিয়ে দিচ্ছে। যারা এই 14ই আগস্টের কদিন আগেই 90 দিন পূর্ণ হলো, আজকে বোধহয় 95 দিন চলছে। 14ই আগস্টের ওই ইনসিডেন্টসের জন্য কারা কারা সেই সময় ভাঙাচোরা করেছিল, তারা কে, তাদের পরিচয় কি, তারা কাদের নির্দেশে এসেছিল, সেসব যেমন ধামাচাপা পড়ে গেল, তেমনি অভয়ের মৃত্যুর জন্য এতটা বিচার চাওয়াটা বাড়াবাড়ি হচ্ছে না? সবই তো ধামাচাপা পড়ার জন্য রয়েছে। অপরাধ তো করাই হয় ধামাচাপা দেওয়ার জন্য। বলা যায় কদিন বাদে বলবে যে সুপ্রিম কোর্টে আমরা বিচারটাকে তো নিয়েই গেছি ধামাচাপা দেওয়ার জন্য, সুমোটো মামলাও তো হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য, সিবিআই কে নিয়ে আসা হয়েছে তাও তো ধামাচাপা দেওয়ার জন্য, সিআইডি বা সিট যে গঠনগুলো হচ্ছে সেগুলো তো ধামাচাপা দেওয়ার জন্য। এইগুলোই হয়তো দুদিন বাদে আমরা জানতে পারবো যে বেসিক্যালি এখানে কোনো বিচার চাওয়া মানে বিরাট একটা অপরাধ এবং প্রচুর জিনিস চেয়ে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজও 100 দিনের মাথাতেও বিচারের মশাল জ্বলছে। বিচারের মশাল কিন্তু জ্বলবে যতদিন পশ্চিমবঙ্গে ডাক্তার আছে,
একটা ডাক্তারও বেঁচে থাকবে ততদিন এ মশাল জ্বলবে। চেন্নাইয়ের মতো জায়গায় বাবা মারা গেছেন, ক্যান্সার পেশেন্ট, খুব অসুস্থ পেশেন্ট, ছেলে স্ট্যাব করে মেরে দিল ক্যারোটিড আর্টারিতে। যেভাবে ছাগল কাটা হয়, যেভাবে গরু কাটা হয়, সেভাবে মানুষটাকেও কেটে দিল। তার হয়তো শাস্তি হবে, কিন্তু ডাক্তারটার নিরাপত্তা? ডাক্তাররা কি সত্যি এবার ওই বন্দুক নিয়ে বসবে? আর সেইটা চাইতে যদি একটা ডাক্তারও বেঁচে থাকে পশ্চিমবঙ্গে, সেও প্রতিটা দিন, যত দিন পিছবে বিচারের, তত দিন সে রাস্তায় মশাল নিয়ে দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন, আমরা কিন্তু এত কিছুর পরেও আমাদের দাবি থেকে সরে আসবো না, কোনো সময় সরে আসবো না। আমরা দেখছি খুব সন্তর্পণে, প্রচন্ড কভারেজে সেশন কোর্টের বিচার ব্যবস্থা শুরু হয়েছে। বাবা মা ছাড়া কেউ দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। বাবা মার এখনো পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট পাইনি, যাতে আমাদের মনে হয়েছে বিচার ব্যবস্থাটা সঠিকভাবে হচ্ছে না। যেদিন ওনারা মুখ খুলে আমাদের জানাবেন যে এই বিচারে আমরা সন্তুষ্ট নই, আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি। যখন রাস্তা দিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয়কে, সেই সময় তিনি মাননীয় প্রাক্তন পুলিশ কর্তার কমিশনারেটের বিরুদ্ধে, বিধাননগর বলছি, কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে। সত্যি মিথ্যা কোর্ট বিচার করবে। কখনো সমনে তাকে ডাকা হবে কিনা, কখনো ডিসি নর্থ, ডিসি সেন্ট্রালের সাথে সিপিকে ডাকা হবে কিনা, প্রাক্তন সিপিকে, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। এবং যদি কোনোদিন কোনো মুহূর্তে, যেহেতু আমরা সেখানে দেখতে পাচ্ছি না, সেখানকার হিয়ারিং আমরা শুনতে পাচ্ছি না, কোনো সাংবাদিককে সেখানে অ্যালাউ করছে না, আমরা কোনো খবর পাচ্ছি না, বাবা মা ছাড়া ওখানে অভয়ার প্রতিনিধি হিসেবে আর কেউ নেই। তাই আমরা পূর্ণ মাত্রায় কোর্টের বিচার প্রসিডিংয়ের উপর আস্থা রেখে, এবং যেহেতু জিনিসটা খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, সপ্তাহে প্রায় 4 দিন করে হিয়ারিং হচ্ছে, আমরা সেটার পিছনে অপেক্ষা করে রয়েছি। এবং তার সাথে দেখছি যে আর কতদিন লাগে, 100 দিন তো হয়ে গেছে, আর কতদিন লাগে সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম, সিসিটিভি ক্যামেরা, আর এই যে বেড ভ্যাকেন্সি তার খবর, আর কতগুলো মৃত্যুর পর রাস্তায় এখানে ওখানে রেফার দিয়ে ঘুরতে ঘুরতে মৃত্যুর পর এই গোটা ব্যবস্থাটা ঠিক হয়। আর পুলিশ প্রশাসনের জ্ঞান আসে, পুলিশ প্রশাসনের হাতে আবার শক্তি আসে, বন্দুকটা প্রকৃত বন্দুক হয় এবং সেটা অপরাধীর বিরুদ্ধেই চালিত হয়। এমন নয় যে অপরাধী তার অপরাধ করে ফেরার পর সেটা চালিত হলো। কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ। গিয়াছে দেশ, দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। প্রতিটা মানুষের আজকে শুধু মানুষ হওয়ার প্রয়োজন। ভালো থাকবেন, নমস্কার।